আশা করি সবাই ভালো আছেন। আহ, বরাবরের মতো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটু দেখার চেষ্টা করব মার্কেটের অবস্থা, টেকনিক্যাল পজিশনটা কি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিছু স্ক্রিপ্টেরও টেকনিক্যাল পজিশন দেখব। যেই টেকনিক্যাল পজিশনগুলো যেভাবে দেখানো হবে আপনারা চাইলে সেই ওয়েতে অ্যানালাইসিস গুলো করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমরা আমাদের এই ভিডিওগুলো যেগুলো পাবলিকলি পাবলিশ করি, এগুলো শুধুমাত্র আপনাদের এডুকেশনাল পারপাসেই তৈরি করা এবং পাবলিশ করা হয়, যাতে করে আপনারা যেই বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস আছে অনলাইনে, অনেক পেইড অপশন ম্যাটেরিয়ালস থাকে, অনেক ফ্রি থাকে, বাট এলোমেলো অবস্থায় থাকে। তো আপনারা সেগুলো দেখে অনেকে হয়তোবা গোছালোভাবে শিখতে পারেন না, তো যার কারণে ধারাবাহিকভাবে আমরা আপনাদের এডুকেশনাল পারপাসে কিছু টেকনিক্যাল টুলস ইউজ করি এবং সেগুলোর বিবরণগুলো দিই এবং বলার চেষ্টা করি যে কিভাবে অ্যানালাইসিস গুলো আপনারা কোন ওয়েতে করে নিতে পারেন। আমরা এখানে জাস্ট খালি হাতে খড়ি বা বেসিক অথবা প্রাইমারি লেভেলের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি, এবং সেই সঙ্গে সময় এবং সম্ভাবনার উপরে বেস করে বা সম্ভব হলে আমরা কিছু ইন্টারমিডিয়েট লেভেলের টিপস বা অ্যানালাইসিস গুলো এখানে কিভাবে করতে হয় সেগুলোর ব্যাপারে ধারণা দিয়ে থাকি। এবং যেই জিনিসগুলো জানতে পারলে আপনারা নিজেরাও নেটে সার্চ করে ওই অ্যানালাইসিস গুলো এভাবে আরো অ্যাডভান্স লেভেলে করে নিতে পারবেন। একটা জিনিস আহ, মনে রাখবেন যে আমরা কখনো বাই সেলের নির্দেশনা দেই না, এবং আমাদের এই অ্যানালাইসিস গুলো দেখে কেউ যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্টে যান এবং সেটা যদি লাভ বা লস যাই হোক, সেটার দায়ভার আমাদের নয়, সেটা একান্তই আপনার, যেহেতু আপনি এখানে জেনে বুঝে বিনিয়োগ করতে এসেছেন এবং ডিসিশনটা আপনি নিয়েছেন। আমরা আমাদের অ্যানালাইসিস গুলোতে কখনোই কোনো প্রকার নির্দেশনা প্রদান করি না এবং সেটা প্রমোটও করি না। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের ইন্ডেক্সটা নিয়ে যদি আমরা একটা কথা বলি, ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ক্লিয়ার ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। ইনভার্টেড হ্যামারটা আসলে কি? ইনভার্টেড হ্যামারটা হচ্ছে যে এটা পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক, অর্থাৎ সবুজ বা লাল যেটাই থাকুক না কেন, সবুজ থাকা মানে হচ্ছে ওপেনিংটা যেই লেভেলে হয়েছে ক্লোজিংটা তার থেকে উপরে হয়েছে, আর রেড কালার মানে হইতেছে যে ওপেনিংটা যেখানে হয়েছে ক্লোজিংটা তার থেকে একটু নিচে হয়েছে। আর ইনভার্টেড হ্যামার হওয়ার যে কন্ডিশনটা হচ্ছে, আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা উইক, লম্বা উইক বা স্টিকের মতো দেখা যাচ্ছে। এই লম্বা উইকটার দৈর্ঘ্য বা আহ, উচ্চতা হবে, এইখানে যে বডিটা থাকবে তার দ্বিগুণেরও বেশি, অ্যাটলিস্ট দ্বিগুণ হইতে হবে এবং দ্বিগুণেরও বেশি থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বডিটা ক্রিয়েট করেছে ক্যান্ডেলস্টিক্স এর, সেই বডির থেকে এটা প্রায় 3 গুণ বেশি। সো যার দরুন এটা একটা আহ, ভালো এবং গুড ইনভার্টেড হ্যামার। নর্মালি ইনভার্টেড হ্যামার মিন করে হচ্ছে যে প্রাইসটাকে পুল আপ করা হয়েছিল, সারাদিনই হয়তো বা পুল আপ করে রাখা হয়েছিল, কিন্তু দিনের শেষ ভাগে এসে সেলাররা ডমিনেট করে এবং সেল অফ করে সাপ্লাই বাড়িয়ে দেয়, এবং মার্কেট অথবা স্টক যে কোনো কিছু তার অবস্থানটা ধরে রাখতে পারে না, প্রাইস অথবা পয়েন্ট লেভেলটাকে ধরে রাখতে পারে না, যার কারণে প্রাইসটা ফল করে। এই জন্য উপরের দিকে উইকটা বড় হয় এবং বডিটা নিচের দিকে ছোট হয়। এই জন্য এটা ইনভার্টেড হ্যামারে পরিণত হয়। তো আপনারা ইনভার্টেড হ্যামারের যে ফরমেশনের কথা আমি বললাম সেটা দিয়ে বুঝতে পেরেছেন যে বায়ার সেলারের ডমিনেশনটা কেমন ছিল এবং সাপ্লাই এবং ডিমান্ডের ব্যাপারটা কেমন ছিল। ডিমান্ডটা সারাদিন ভালো ছিল, কিন্তু দিন শেষে যখন সাপ্লাইটা আরো বেশি চলে আসে তখন ডিমান্ডটা আর পারে না, স্কুইজ হয়ে যায়, যার কারণে প্রাইসটা ফল করে বা পয়েন্ট লেভেলটা ফল করে এবং এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করে বা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন তৈরি করে। কি সিগনিফিকেন্স আছে এই ইনভার্টেড হ্যামারের? এখন এই পার্টিকুলারলি এই বটম লাইনে বা কারেকশনের পর যখন একটা ইনভার্টেড হ্যামার আসে, এটার তেমন কোনো সিগনিফিকেন্স বা খুব বড় ভাবে নেই। বরং যে জিনিসটা থাকে একটা উইকনেস দেখা যায় যে পুল ব্যাক করতে চেয়েছে, হ্যাঁ পুল আপ করতে চেয়েছে কিন্তু উইকনেসের কারণে পারেনি। এখন কনফার্মেশন একটা ক্যান্ডেলের দরকার, যে কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে যে আহ, ছোটখাটো একটা ক্যান্ডেল হতে পারে গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেলও হতে পারে,
যেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কনফার্মেশন পাওয়া যায় বুলিশ রিভার্সালে। তো আগামী ওয়ার্কিং ডেতে আমরা আসলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো কি পাবো না সেটার জন্য অপেক্ষা করা উচিত। এবং যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে একটা বুলিশ রিভার্সাল কনফার্মেশন আসবে এবং এইখান থেকে ইন্ডেক্সটা পুল আপ করে বেশ খানিকটা এগিয়ে নিয়ে যেতে পারে, যেমনটা আমরা এইখানে সিমিলারিটিস দেখেছি। এইখান থেকে আমরা যদি দেখি বা মেজার করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ৫,৫০০ ইন্ডেক্স থেকে এটা ৫,৭৭০ পয়েন্টের মতো বেড়েছিল, অর্থাৎ ২৭০ পয়েন্টের মতো আপ হয়েছিল। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শর্ট টার্ম মুভিং এভারেজ এইটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। তার মানে আমাদের এখান থেকে যদি ইন্ডেক্স উঠেও প্রাইমারি রেজিস্ট্যান্সটা আমরা ৫,৫৭০ বা ৬০ পয়েন্টের দিকেই ধরে রাখতে পারি এবং সেকেন্ড রেজিস্ট্যান্সটা যদি আমরা এই মুভিং এভারেজ অনুযায়ী চিন্তা করি তাহলে ৫,৮৭৬। কিন্তু রিসেন্ট টাইমে আমরা যেটা দেখেছি যে শর্ট টার্ম মুভিং এভারেজটাই অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সো আমরা ধরে নিতে পারি যে ৫,৫৬০ বা ৭০ পয়েন্টের প্রাইমারি রেজিস্ট্যান্স এবং সেকেন্ড রেজিস্ট্যান্সটা হবে আমরা এইখানে একটা চ্যানেল ড্র করার চেষ্টা করব। আমরা রিসেন্ট যেই হাইটা হয়েছে অর্থাৎ এই যে হাইটা হলো আমরা এটাকেই যদি ধরি কাউন্ট করি তাহলে আমাদের যদি এখন রেজিস্ট্যান্স জোন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি অর্থাৎ এই লাইনটাই এই আপার লাইনটাই যদি রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৫,০০০ এই যে এইখানে যে জায়গাটা আমি এটা যদি কালারটা চেঞ্জ করি এটা ব্লু কালার শো করছে। আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এটা কালার আমরা বেগুনি কালার করে দিচ্ছি তাহলে আই হোপ এটা বুঝতে সুবিধা হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৫,৬২০ পয়েন্ট। তো এখান থেকে যদি আমরা এই চ্যানেল অনুযায়ী চিন্তা করি তাহলে এটা রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে ৫,৬২০ পয়েন্ট এবং এটা যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট যে মুভিং এভারেজ ৫,৮৮০ পয়েন্ট এবং সেটাও যদি ব্রেক করে তাহলে ৫,৯৮০ পয়েন্ট। এইভাবে হচ্ছে ধাপে ধাপে রেজিস্ট্যান্স জোনগুলো আমরা পাচ্ছি। ঠিক একইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি মার্কিং করে যে এইটা একটা বটম লাইন এবং এইটা আরেকটা হচ্ছে চ্যানেলের বটম লাইন। তার মানে এই দুইটা সাপোর্ট জোন এবং এই চ্যানেলটাকে একীভূত করেছে। সো এইখান থেকে আমরা যদি রেজিস্ট্যান্স কাউন্ট করি তাহলে প্রিভিয়াস হাই এই দুইটা হাইয়ের কথা চিন্তা করতে পারি এবং এইটা এসে এই জায়গাটাতে ৫,৬২০ পয়েন্টের এইখানে আবারও আসতে পারে, কারণ এখান থেকে মার্কেট আপ ডাউন করে করে আবারও ৫,৬২০ পয়েন্টের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুবই হাই এবং যদি এটা করে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে একটা কিন্তু ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এই ডাব্লিউ প্যাটার্নটা কমপ্লিট হওয়ার পরে যদি ব্রেকআউট করে আরও যেতে পারে, যদি ব্রেকআউট না করে তাহলে সে আবার সাপোর্ট জোনের দিকে ফিরে আসতে পারে। তো মার্কেটের আপাতত যদি আমরা টেকনিক্যাল পজিশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফরমেশন করতে পারে এবং সাপোর্ট জোনে আছে, এখান থেকে মার্কেট আপ হওয়ার একটা হাই চান্স আছে। এবারে আমরা কিছু স্টক দেখব যেগুলো টেকনিক্যাল পজিশন আপনারা মার্কেটের টেকনিক্যাল পজিশনটা দেখলেন, আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করবেন, আরো অনেক প্যাটার্ন এখানে বের করে নিয়ে আসতে পারবেন। আমরা এবার দেখব কিছু স্টক যেগুলো কিনা ভলিউমের দিক থেকে হোক, পার্সেন্টেজের দিক থেকে হোক, ভ্যালুর দিক থেকে হোক এইরকম টপ লিস্টে চলে আসছে। আপনারা ডিএসসির ওয়েবসাইটে গেলেও সেই জিনিসগুলো দেখতে পাবেন। আমরা যেই স্টকটা দেখব এখন টেকনিক্যাল পজিশন,
আবারও বলে নিচ্ছি যে আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিস পাবলিকলি এই জন্যই প্রকাশ করা হয় আপনাদের এডুকেশনাল পারপাসে, কোনো বাই সেলের নির্দেশনার স্বরূপ নয়। বাই সেলের নির্দেশনা আমরা তো প্রদান করিই না, বরং কেউ যদি এইটার দ্বারা বাই সেল করেন সেটা তার একান্তই ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত এবং এটার জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ থাকবো না। যাই হোক, ওরিয়ন ফার্মা এখন নরমালি আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি বা আমরা যারা বিগিনার আছি, আমরা প্রথমে দেখবো এটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোনটা, পরে দেখবো ট্রেন্ড লাইন, এরপরে যে জিনিসগুলো দেখবো বাকি যে ইন্ডিকেটর গুলো আছে আমরা সেগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব, দুঃখিত, আমরা বোঝার চেষ্টা করব যে এটা টেকনিক্যাল পজিশন আমাদেরকে কি বলছে। যেমন অনেকে হয়তো এটা দেখবেন যে এটার রেজিস্ট্যান্স জোন, সো আমরা রেজিস্ট্যান্স জোনটাকে দেখার চেষ্টা করি। আপনারা অনেকে হয়তো দেখবেন যে এটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই লেভেল অর্থাৎ ৮২-৮৩ টাকায়। আমি এটাকে মার্কিং করে দিচ্ছি। সো ৮২-৮৩ টাকা একটা রেজিস্ট্যান্স জোন। সো এটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি গিয়েছে। নরমালি যেটা থাকে যে ব্রেকআউট করলে নতুন করে বাই করতে হয় বা বাইব্যাক করে নিতে হয়, অথবা রেজিস্ট্যান্স জোনে সবসময় হচ্ছে প্র্যাকটিস, যেটা থিওরিটিক্যাল প্র্যাকটিস সেটা হচ্ছে সেল করতে হয়, সাপোর্ট জোনে বাই করতে হয়। এগুলো হচ্ছে নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী রেজিস্ট্যান্স জোনটা আমরা দেখতে পাচ্ছি ৮২ টাকার আশেপাশে এবং এটা ৮১ টাকা সামথিং উঠেছিল। এখন আমরা যে জিনিসটা আরেকটা দেখব যে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডাব্লিউ প্যাটার্ন কিন্তু এখানে ক্রিয়েট করে রেখেছে। আমরা যদি এইটাকে চিন্তা করি, এই ডাব্লিউ প্যাটার্নটা, সো আমি এখন এই ডাব্লিউ প্যাটার্নটাকে কমপ্লিট প্যাটার্ন হিসেবে ধরে নিতে পারি, অলমোস্ট কমপ্লিট। সো এইটা আরেকটা জিনিস যে ডাব্লিউ প্যাটার্ন কমপ্লিট হয়ে যাওয়া মানে হইতেছে একটা রেজিস্ট্যান্স, যেমন এই কর্নার সাইডটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এখন। তার মানে এটা ব্রেকআউট হলে নতুন করে এন্ট্রি দেওয়াটা আরো বেশি ওয়াইজ হবে, বিকজ এটা মোমেন্টাম পেয়ে গেছে, এটা আরো বাড়তে পারে। বাট এটা যদি ফেল করে তাহলে শেয়ার প্রাইসটা আবার পুল ব্যাক করবে, অথবা আমরা যেটা বলতে পারি যে টেকনিক্যাল ভাষায় এটা পুল ব্যাক করবে না, পুল ব্যাক করতে পারে, যেহেতু এখানে সম্ভাবনা দুই দিকই আছে। তো এই একটা ধারণা। এবং আপনারা দেখেন যে এই আহ, আহ, আমি যদি এই ড্রয়িং গুলোকে সরিয়ে দেই, আমরা যদি একটা জোন আঁকার চেষ্টা করি বা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে সবগুলো টপকে টাচ করালে অ্যাকচুয়ালি আমি রেজিস্ট্যান্স জোনটা এখানে পেয়ে যাই। এইখানে একটা, এইখানে একটা এবং এখানে একটা, এবং আমরা দেখতেই পাচ্ছি যে ডাব্লিউ প্যাটার্ন হয়েছে, রেজিস্ট্যান্স জোন হয়েছে, আপ ট্রেন্ড চ্যানেল ক্রিয়েট করেছিল, সেইটার আমরা রেজিস্ট্যান্স খুঁজে পেয়েছি এবং যেখান থেকে ফল ব্যাক করেছে প্রাইসটা। সো এখন আমরা যদি সাপোর্টটা বের করার চেষ্টা করি, তাহলে আমরা সাপোর্টটাও কিন্তু পেয়ে যাচ্ছি এবং আমরা বলছি যে মার্কেটটা এখান থেকে যদি কারেকশন হয়, সরি মার্কেট না, আমি যদি ইনস্ট্রুমেন্টের প্রাইসের কথা বলি, কারেকশন হয়, সেই ক্ষেত্রে এইটা এই ৭৪, ৭৫, ৭৬ টাকা লেভেলে আবার সাপোর্ট পেতে পারে। যেমনটা এইটা এখান থেকে এই লেভেলে সাপোর্ট পেয়েছে, ঠিক একইভাবে এটা এখান থেকে এসে নেমে এই ৭৪ থেকে ৭৬ টাকা লেভেলে সাপোর্ট পেয়ে আবারও উঠতে পারে এবং সেই ক্ষেত্রে এটা আবার ৮৭ টাকা বা ৮৮ টাকায় যে রিটেস্ট করতে পারে। তো এইভাবে হচ্ছে আপ ডাউন করে করে স্টকের মুভমেন্টটা হতে পারে, সেটা আমরা দেখতে পেলাম। তো এই ফাইন্ডিংস গুলো, টেকনিক্যাল ফাইন্ডিংস গুলো আপনারা দেখে রাখবেন। আমরা আরো ২-৩ টা স্টক দেখবো। আমরা এই পর্যায়ে দেখবো বীজ হ্যাচারি। বীজ হ্যাচারি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা একটা কনসলিডেশনের পর শেয়ারটার একটা ব্রেকআউট হয়েছে এবং আপ ট্রেন্ডি অবস্থায় আছে, বুলিশ ট্রেন্ড অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি একটা ডাবল টপ ফরমেশন ক্রিয়েট করেছে এবং আমি যদি ডাবল টপ ফরমেশনের কথা এইখানে নিয়ে আসি, এই একটা টপ এবং এইখানে আরেকটা টপ, সো এই দুইটা মিলে
ডাবল টপ ফরমেশন, এবং এটার একটা ব্রেকআউট কিন্তু এখনো করেনি। চেষ্টা করছে। অনেক সময় এটা ফেক ব্রেকআউট করায়, অনেক সময় ফেইল করে, ফেক না হলেও ট্রাই করে বাট ফেইল করে, এরকম সিচুয়েশন দেখা যায়। তো এই ব্যাপারটাও আপনারা অ্যানালাইসিসে দেখতে পারেন। এটা ব্রেকআউট করলে হয়তোবা আমি একটা জিনিস এখানে দেখাতে পারি, যে জিনিসটা হতে পারে, আমি শিওর না বাট আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে কাপ অ্যান্ড হ্যান্ডেল যে ফরমেশন, হ্যাঁ, সেই ফরমেশনটা এখানে মোটামুটি দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাপ অ্যান্ড হ্যান্ডেলের একটা ফরমেশন, এবং যদি এটা ব্রেকআউট করতে পারে অর্থাৎ ৭৮ টাকার উপরে প্রাইসটা যদি থাকে, তাহলে যে জিনিসটা হবে, শেয়ারের প্রাইস এইখান থেকে কোন পর্যন্ত যেতে পারে আমি একটু ড্র করে দেখাচ্ছি। মানে টেকনিক্যালি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 96 টাকা পর্যন্ত। অর্থাৎ এই যে মাঝখানের যে গ্যাপটুকু কাপের, সেটাই এখানে চলে আসার সম্ভাবনা বেশি, এবং সেটা 96 টাকা পর্যন্ত। তার মানে অলমোস্ট 18 টাকা থেকে 20 টাকার মতো একটা অপরচুনিটি আছে যদি এটা ব্রেকআউটটা হয়। আপনারা হচ্ছে এইভাবে যদি অ্যানালাইসিস করেন, আপনারা যদি এইভাবে অবজারভেশনটা কন্টিনিউ করেন, তাহলে আপনাদের হাতে থাকা যে স্টকগুলো আছে সেইগুলোর ব্যাপারে আপনারা আরো ওয়েল ইনফর্মড ডিসিশন মেক করতে পারবেন। আমরা এবারে আরো একটা স্টক দেখে আসব। আমরা দেখতে পাচ্ছি যে লাভল একটা স্টক, যেটা রিসেন্ট টাইমে খুব ভালো প্রাইস হাইক হয়েছে এবং ১০০ টাকার উপরে চলে গিয়েছিল। বাট বর্তমানে একটা কারেকশন চলতেছে। এখন আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি যে হোয়ার ইজ দ্য সাপোর্ট, আমরা সাপোর্টটা যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি, সর্বপ্রথম আমি ব্যক্তিগতভাবে যেটা ইউজ করি, আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট নিব এবং র্যালির শুরু এবং শেষ এই ২ টা পয়েন্টকে একত্রিত করে আমি একটু এক্সটেন্ড করব। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি। আমি মনে করি যে আমার থেকে বিজ্ঞ অনেকেই এখানে উপস্থিত আছেন, এবং হয়তোবা আমার ভিডিও দেখে থাকতে পারেন। সেইজন্যে আমি বলব যে আমি অনেক কিছুই জানি বা সব জানি, এটা আমি বলব না। বাট আ কেউ যদি আ ভালো এনালাইসিস জেনে থাকেন, তাহলে হয়তোবা এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা ধরতে পারবেন। আমি এখানে যে চার্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। আ আমরা জানি যে ম্যাথমেটিক্যালি আসলে সবকিছু কম বেশি আ সাপোর্টিভ থাকে, এবং আ সামহাউ এটা আ ঠিক আছে বা কাজ করে এরকম আ দেখা যায়। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শুধুমাত্র আপনার চলার পথটাকে আরো ইজি বা ওয়েল ইনফর্মড করে দিবে, যে কোথায় আপনি কি করছেন না করছেন সেগুলোর একটু ট্রেস রাখা বা ক্যাটালগ রাখা বা মেইনটেইন করা। আমরা দেখতে পাচ্ছি যে লাভেলো শেয়ারটা একটা ভালো ফরওয়ার্ডমুখী হওয়ার পরেও আ আমাদের এইখানে বেশ ভালো আ ইয়ে করে রেখেছে, মানে পজিশন করে নিয়েছে। আমাদের চার্টেও আমরা সেটা দেখতে পাচ্ছি। আ লাভেলের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 23% এ এটা ৳৮৫ সাপোর্ট আছে। সো এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। বাট I have a doubt যে এখানে আসলে সাপোর্টটা হয়তোবা আ না নিয়ে বরং স্ট্রং একটা সাপোর্ট হয়তোবা মেক করতে পারে। অ্যারাউন্ড আ ৳৭৪ র আশেপাশে। তো এই জায়গাগুলোতে আপনারা একটু কনসিয়াসলি ট্রেড প্লাস মনিটরিং সবকিছুই কন্টিনিউ করবেন যাতে করে কোন দিকে হ্যাম্পার না হয়।
আমাদের এই পর্যায়ে আমরা ওয়াইপিএল এর টেকনিক্যাল ফরমেশনটা একটু দেখব এবং বোঝার চেষ্টা করব এবং আরো ডিটেইলস অ্যানালাইসিস করার আহ, যে ব্যাপারটা সেটা আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আহ, মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইপিএল গত বেশ কয়েকদিন ধরে ভালো মোমেন্টাম পেয়েছে এবং ভালো করছে, প্রাইসিং হচ্ছে। তো এইটার টেকনিক্যাল ফরমেশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আর একটা ব্যাপার একটু বলে রাখা ভালো যে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এইটা না যে কোনো কিছুর ফোরকাস্টিং করবে। এইটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এর কাজ নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস এর কাজ হচ্ছে আপনি কোনো একটা ব্যাপারে ধারণা করছেন, সেই ধারণাটার সপক্ষে বা সাপোর্টিভ টেকনিক্যাল মানে সাপোর্টিভ ইনফরমেশন আপনাকে প্রদান করবে। আইদার আপনি বাই অথবা সেল যে কোনো সিদ্ধান্তের কথা চিন্তা করছেন, সেটার যে কোনো ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমরা যদি ওয়াইপিএল এর কথা নিয়ে আসি, যে ওয়াইপিএল এখন মার্কেটে ভালো পারফর্ম করছে, প্রাইস হচ্ছে। এখন আপনি একটা যেটা করতে পারেন যে ওয়াইপিএল এত টাকা যাবে বা এত টাকার নিচে নামবে, এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস দিয়ে ক্লিয়ারলি অথবা গ্যারান্টি সহকারে বলাটা এটা ভুল হবে, বা প্রেডিকশন করা সেটাও ভুল হবে। বিকজ এই জন্যই যে প্রেডিকশন যদি করা হয় তার মানে হচ্ছে গায়েবের ব্যাপারটা এখানে চলে আসে, আর আমরা কেউই আসলে আহ, অলৌকিক বা গায়েবের ব্যাপার জানি এটা আমরা আসলে বলতে পারি না। যদি বলে থাকি তাহলে আসলে যে জিনিসটা হয় যে এটা মিথ্যা কথা বলা হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে অ্যাকচুয়ালি আপনার যেমন ওয়েদার ফরকাস্টিং করা হয়, যে প্রিভিয়াস বিভিন্ন রকমের ডেটা দেখে যে এই সময়ে, ধরেন এখন মে মাস চলতেছে, এই সময়টাতে গত ২০ বছর ৩০ বছরের ডাটা অ্যানালাইসিস করে যারা ওয়েদার ফরকাস্ট করেন বা বলেন তারা হয়তোবা তুলনামূলক একটা ধারণা দিতে পারেন যে এই রকম সময়ে এই মাসটাতে নরমালি বাংলাদেশের ওয়েদারটা একটু গরম থাকে এবং এটা আস্তে আস্তে কুল ডাউন হয় হচ্ছে জুলাই আগস্টের দিকে যেয়ে। তাহলে এই যে তারা ৩০ বছরের ডাটার উপরে বেস করে বিভিন্ন সময় দেখতে পেল যে হ্যাঁ, মে মাস থেকে শুরু করে জুলাই পর্যন্ত গরম থাকে, এরপর আস্তে আস্তে গরমটা কমতে থাকে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে শীত চলে আসে। এই যে একটা ব্যাপার, এটা তারা ডাটা দেখে রিয়ালাইজ করে বুঝে প্রমাণ পেয়ে তারপরে তারা কি হলো, একটা অনুমান করলো। সেই অনুমান নির্ভর কথাগুলো তারা তখন বলতে পারলো বা বললো। টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো হুবহু সেই রকম। আপনি প্রিভিয়াস যেমন যেই লেভেল গুলো থেকে শেয়ারের প্রাইস ফল করেছে সেটাই রেজিস্ট্যান্স, প্রিভিয়াসলি যেই লেভেল থেকে যে প্রাইস গুলো থেকে শেয়ারের দাম বারবার বেড়েছে সেটাই সাপোর্ট। সো এই জায়গাগুলো তখন আপনাকে কি বলে, যেই লেভেল থেকে বারবার পড়েছে আশা করা যায় ভবিষ্যতে এই লেভেলগুলো থেকেই পড়বে মোস্ট অফ দ্য টাইম, ধারণা করা যায়। ঠিক একইভাবে যেই লেভেল থেকে বেড়েছে সেই লেভেল থেকে আরো বেশ কয়েকবার যদি আসেও সেই লেভেল থেকে আবারও বাড়ার সম্ভাবনা আছে, সেটাই ধরে নেওয়া যায়। আমরা সেইটার একটু প্রমাণ না এখানে আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখব যে ওয়াইপিএল এইরকম কোনো কিছু রেখেছে কিনা। সো আমরা দেখলাম ১৭ টাকা থেকে এটা মুভ ব্যাক করেছে। ১৭ টাকা কি এর আগে এরকম ছিল কিনা যে ১৭ টাকা থেকে, হ্যাঁ, ১৭ টাকার একটু নিচে ছিল। আমরা এই একটু নিচে যদি চলে যাই, সো আমরা দেখতে পাচ্ছি যে ১৬ টাকা ৭০ বা ৬০ পয়সা এই জায়গাটায়। আমি একটু মার্কিং করে দিচ্ছি। সো লো যেহেতু এখানে নেমেছিল ১৭ টাকা, জাস্ট বিলো ১৭ টাকা। সো এইখানে একটা, তো আমরা সাপোর্ট জোন কিন্তু দেখতে পেলাম যে এইখান থেকে একটা র্যালি হয়েছে। আহ, এইখানে নামার পর একটা মানে র্যালি হয় না, আমি র্যালির কথা বলবো না, বাট প্রাইসের একটা পুল ব্যাক হয়েছে। তো এইখান থেকে যদি পুল ব্যাক হয়ে থাকে, প্রাইসের এইখান থেকেও যদি পুল ব্যাক হয়ে থাকে, তাহলে এটা অস্বাভাবিক কিছু না। যেমন ভাবে আমি ওয়েদার ফরকাস্টিং এর কথা বললাম যারা বলেন, তো শেয়ারের প্রাইস ১৭ টাকার নিচে বা ১৬ টাকার পরেই এখান থেকে মুভ করা শুরু করেছে, এখানে আমরা সেটাই দেখতে পেয়েছি। তাহলে এখানে কিন্তু অ্যানালাইসিস করলে আপনি যে জিনিসটা শিখতে পেলেন যে এই ধরনের ফাইন্ডিংস গুলো যখন বের করতে পারবেন আপনি নিজেই কনফিডেন্ট হবেন। আপনি এর ইন বিটুইন কোনো জায়গায় হয়তোবা চিন্তা করবেন না যে বাই করার বা সেল করার। হ্যাঁ, আপনি তখন এই যেই লেভেল গুলো থেকে বারবার উঠে শেয়ারের প্রাইস সেই জায়গাগুলোতেই হয়তোবা বাই করার চেষ্টা করবেন।
তো এই 16 থেকে 17 টাকার প্রাইসটা ছিল ওয়াইপিএল এর জন্য সেরকম একটা প্রাইস। সো আপনি দেখতে পেলেন যে এইখান থেকে এই পতিত একবার বেড়েছে, এইখানেও একবার বেড়েছে। তাহলে এটা একটা ভালো পজিশন। চার্ট অনুযায়ী মানে নট শেয়ারের পজিশন না, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস এর পজিশনের কথা বলছি বা চার্টের পজিশনের কথা বলছি। ২ নম্বর ব্যাপার হলো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে যে এইখানে আমি যদি কাউন্ট করার চেষ্টা করি, এই কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন আবারও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি কালারটাকে ইয়েলো অথবা হ্যাঁ, এটা মিক্স হয়ে যাচ্ছে, আমি অন্য কালার করে দিলাম। সো আপনি দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ প্যাটার্ন কিন্তু এখানে একটা হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে ডাব্লিউ প্যাটার্ন যদি হয়ে যাওয়ার চান্স থাকে, রেজিস্ট্যান্স জোনটা কত হতে পারে? 23 টাকা। তাহলে আপনার কাছে যদি শেয়ার থাকে, আমরা ধরে নিলাম আপনার কাছে শেয়ার আছে, আপনি কালকে যেই সেল করে দিবেন 21 টাকা